হ্যালো বন্ধুরা, আমার নাম অধীপ কুমার। কলকাতার এক ঘনবসতিপূর্ণ পাড়ায় বসবাস আমার। আমার বয়স 17। আমাদের ছোট সংসারে ছিল মা, বাবা, আমি আর আমার দাদা অর্ণব। অর্ণবদার বিয়ে হয়েছিল বছর দুয়েক আগে রিদিশা ভাবির সঙ্গে। ভাবি ছিলেন শিক্ষিতা, মেধাবী ও অসম্ভব সহানুভূতিশীল একজন মানুষ। সংসারে সবাই তাকে ভালোবাসত। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এক ভয়াবহ দুর্ঘটনায় আমার দাদা প্রাণ হারাল। এক মুহূর্তেই আমাদের পরিবারে নেমে আসে গভীর অন্ধকার। ভাইয়ের মৃত্যুর পরে ভাবি একেবারে চুপচাপ হয়ে গেলেন। তিনি যেন নিজেকে দুনিয়া থেকে গুটিয়ে নিয়েছিলেন। আমি মাঝে মধ্যেই চেষ্টা করতাম ভাবিকে সান্ত্বনা দিতে, তার সঙ্গে কিছু সময় কাটাতে, যাতে তার মন কিছুটা হালকা হয়। একদিন বিকেলে ছাদে বসে থাকা ভাবিকে জিজ্ঞেস করেছিলাম, ভাবি, আপনি একটু হাসেন না কেন? তিনি মৃদু হাসলেন, বললেন, সব হারিয়ে কেউ কি সত্যিকারে হাসতে পারে অধীপ? সেই দিন প্রথমবার মনে হয়েছিল, ভাবির ভিতরে যে কষ্ট জমে আছে তার একটা অংশ বুঝি আমিও বুঝতে শুরু করেছি। রিদিশা ভাবির জীবনে এক অদ্ভুত শূন্যতা নেমে এসেছিল। তিনি আগের মতো রান্নাঘরে ব্যস্ত থাকতেন না, পরিবারের সঙ্গে মিশতেন না, এমনকি কারো চোখের দিকে তাকিয়েও কথা বলতেন না। আমি বুঝতে পারছিলাম এই নীরবতা তার হৃদয়ের গভীর কষ্টের প্রতিচ্ছবি। প্রতিদিন স্কুল থেকে ফিরে তার খোলা জানালার দিকে তাকিয়ে থাকতাম, ভাবতাম কতটা ব্যথা থাকলে একজন মানুষ এমন নিস্তব্ধ হয়ে যেতে পারে। মাঝে মাঝে তাকে বই হাতে দেখি, কিন্তু পাতাগুলো উল্টানোর থেকেও যেন বেশি ছিল চোখের কাছে জমে থাকা জল। একদিন বিকেলে ছাদে বসে আমি একটা ছোট কবিতার খাতা বের করলাম। ভেতরে ছিল আমার নিজের লেখা কিছু লাইন, কষ্ট, অভিমান আর হারানোর কথা নিয়ে। ভাবি সেটা হাতে নিলেন, পড়লেন ধীরে ধীরে, আর প্রথমবারের মতো আমার দিকে তাকিয়ে বললেন, তুই বুঝিস না? সেই প্রশ্নে কাঁপন ছিল, আশ্চর্য এক অনুভূতির কণ্ঠস্বর। আমি মাথা নাড়লাম, বললাম, সব না ভাবি, কিন্তু চেষ্টা করি। সেদিন বুঝলাম আমরা একে অপরের দুঃখের ভাষা একটু একটু করে বুঝতে শিখেছি। সেই দিন থেকে রিদিশা ভাবির সঙ্গে আমার সম্পর্ক একটু একটু করে বদলাতে শুরু করল। আগের সেই নীরবতা আর নিঃসঙ্গতা যেন ধীরে ধীরে গলতে লাগল। ভাবি মাঝে মাঝে আমাকে গল্প শোনাতেন, তার আর দাদার কিছু সুখের স্মৃতি, কলেজের দিনগুলোর কথা, এমনকি ছোটবেলার অভিমানও। আমি মন দিয়ে শুনতাম, যেন প্রতিটা কথার মধ্যে লুকিয়ে থাকা আবেগকে আঁকড়ে ধরতাম। আমি বুঝতে পারছিলাম আমি শুধু একজন ছোট ভাই নয়, তার নিঃসঙ্গ জীবনের শ্রোতা হয়ে উঠেছি। এক সন্ধ্যায় আমি ভাবির ঘরে গিয়ে বললাম, ভাবি, আপনি তো বলতেন বই পড়া ভালোবাসেন। আমি কাল একটা নতুন বই এনেছি, পড়বেন? ভাবি একটু হেসে বললেন, তুই এখন তো অনেক বড় হয়ে গেছিস অধীপ। আগে এসব বলার সময় পেতিস কই? কথার মাঝখানে যে স্নেহ আর মায়া ছিল, তাতে আমি একটা অজানা উষ্ণতা অনুভব করলাম। আমাদের সম্পর্কটা আর শুধুই ভাবিদেওর ছিল না, তা ধীরে ধীরে গড়ে উঠছিল দুই নিঃসঙ্গ মানুষের একটা বন্ধনে, যা হয়তো সময় একদিন নাম দেবে। এরপর থেকে ভাবির সঙ্গে আমার দেখা সাক্ষাৎ, কথাবার্তা সবই বেড়ে গেল। আমরা অনেক সময় একসঙ্গে ছাদে বসে গল্প করতাম, বই পড়তাম, কিংবা নিঃশব্দে আকাশ দেখতাম। সেই নিঃশব্দতা আর কষ্টের মাঝেও একটা আলাদা প্রশান্তি ছিল। আমি লক্ষ্য করতাম, ভাবির চোখে মাঝে মাঝে এক ধরনের তৃপ্তির ছায়া খেলে যেত, যেটা আগে দেখিনি। আমি বুঝতে পারছিলাম না এটা কি বন্ধুত্ব নাকি অন্য কিছু। তবে আমি নিশ্চিত ছিলাম আমি আর আগের মতো নেই। আমার হৃদয় ধীরে ধীরে কিছু অনুভব করতে শুরু করেছে, যেটা নতুন, অচেনা এবং খুব গভীর। এক রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল। সবার ঘুমের মাঝে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ ভাবি এসে পাশে দাঁড়ালেন। অন্ধকারে শুধু চোখের ভাষাই ছিল স্পষ্ট। ভাবি হঠাৎ বলে উঠলেন, তুই থাকিস না পাশে, তাহলে আমি একা বোধ করি না। আমি চমকে গেলাম। এক ধরনের আবেগে ভেসে গেলাম। আমি কিছু বললাম না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। সেই রাতটা আমাদের সম্পর্কের জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করল, যেখানে আমরা প্রথমবার অনুভব করলাম একে অপরকে হারাতে চাই না। পরদিন সকালটা ছিল অস্বাভাবিক শান্ত। ভাবি যথারীতি রান্নাঘরে ছিলেন, কিন্তু চোখে মুখে একটা ভিন্নরকম জড়তা ছিল। আমিও যেন ভেতরে অস্থির ছিলাম। আগের রাতের কথাগুলো বারবার মনে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কটা এক অদ্ভুত বাঁকে এসে দাঁড়িয়েছে। মনে হচ্ছিল আমরা কিছু বলিনি, কিন্তু অনেক কিছু বলেও ফেলেছি। দিনের শেষে ছাদে বসে যখন ভাবির পাশে গেলাম, তিনি মুখ না তুলে শুধু বললেন, অধীপ, আমরা যা ভাবছি তা ঠিক তো? আমি কিছু বলতে পারিনি। বুকের মধ্যে হঠাৎ একটা দ্বিধা জমে উঠেছিল, যেটা ছিল সমাজ আর আত্মীয়তার চোখ রাঙানির ভয়। কিছুক্ষণ পর ভাবি নিজেই মুখ খুললেন, তুই তো আমার দেওর।
তোর বয়সও কম। তোর সামনে অনেক পথ, অনেক সম্ভাবনা। আমি কি তোকে আটকে ফেলছি? ভাবির কণ্ঠে এমন একটা অপরাধবোধ মিশেছিল, যেটা শুনে আমার বুক কেঁপে উঠল। আমি তার দিকে তাকিয়ে বললাম, ভাবি, আপনাকে আটকে রাখার মতো ক্ষমতা আমার নেই। আমি শুধু চাই আপনি আর কখনো একা বোধ না করেন। ভাবির চোখে তখন জল ছিল, কিন্তু তাতে ছিল এক ধরনের প্রশ্রয়, যেন তার ভিতরের দ্বন্দ্ব কিছুটা হলেও মেঘ কেটে আলো পেয়েছে। এরপরের দিনগুলোয় আমরা দুজনেই একটু একটু করে দূরত্ব বজায় রাখার চেষ্টা করলাম। ভাবি আবার নিজের মধ্যে গুটিয়ে গেলেন, আর আমি চেষ্টা করতাম স্বাভাবিক থাকার। কিন্তু মন তো আর মনকে বোঝে না। প্রতিদিনই মনে হতো কিছু একটা হারিয়ে ফেলছি, যেটা আমার খুব আপন হয়ে উঠেছিল। একদিন কলেজ থেকে ফিরে দেখলাম বাড়িতে কিছু আত্মীয় এসেছে। তারা সবাই ভাবিকে নিয়ে নানা কথা বলছে। কেউ বলছে এখনো তো বয়স বেশি হয়নি, আবার বিয়ে করলে ক্ষতি কি, আবার কেউ বলছে এইভাবে তো জীবন কাটে না। ভাবি মাথা নিচু করে চুপচাপ শুনে যাচ্ছিলেন। আমি পাশে দাঁড়িয়ে সব শুনে যাচ্ছিলাম, কিন্তু মুখে কিছু বলছিলাম না। সেই রাতে ভাবি আমার কাছে এসে বললেন, এই সমাজ তো কাউকে একা থাকতে দেয় না, আবার বাঁচতেও দেয় না। আমি বুঝতে পারছি আমার জীবন নিয়ে আমি কিছুই ঠিক করতে পারি না। আমি তাকে বললাম, আপনি যদি কখনো নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে চান, আমি পাশে থাকব, শুধু সমাজের ভয় পাবেন না। ভাবি আমার দিকে তাকিয়ে বললেন, তুই থাকলে সাহস পাই অধীপ। কিন্তু আমি ভয় পাই তোকে কষ্ট দেব না তো? সে রাত আমাদের দুজনের হৃদয়ে যেন একটাই প্রশ্ন রেখে গেল, ভালোবাসা যদি পাপ হয়, তবে কি সত্যিকারের ভালোবাসাও সমাজে জায়গা পায় না? পরিবারের চোখ, আত্মীয়দের কটাক্ষ, সমাজের চাপ, সবকিছু একসঙ্গে যেন আমাদের সম্পর্কটাকে নির্বে পিষে ফেলছিল। ভাবি আবার আগের মতো চুপ হয়ে গেলেন, শুধু চোখে মাঝে মাঝে ধরা পড়ত একটা অজানা ব্যথা। আমি চেষ্টা করতাম কাছে যেতে, কথা বলতে, কিন্তু ভাবি যেন নিজেকে দূরে সরিয়ে নিচ্ছিলেন ইচ্ছাকৃতভাবে। একদিন আমি সাহস করে বললাম, ভাবি, আপনি কি চাইছেন আমি সরে যাই? তিনি চমকে উঠে বললেন, না, আমি চাই না তুই দূরে যাস। আমি শুধু চাই তুই নিজেকে হারিয়ে ফেলিস না আমার কারণে। সেই কথায় আমি বুঝে গেলাম, ভালোবাসা আছে, কিন্তু ভয় এখনো দখল করে আছে আমাদের মাঝখানটা। পরদিন ভাবি নিজেই আমাকে বললেন, আসুন আমরা দুজনে একটু বাইরে যাই, এই বাড়ির গণ্ডির বাইরে। আমরা গেলাম আমাদের পাড়ার সেই ছোট্ট পার্কে, যেখানে আমি ছোটবেলায় খেলতাম আর ভাবি দাদার হাত ধরে হেঁটে বেড়াতেন। সেদিন প্রথমবার আমরা দুজনে একজন আরেকজনের পাশে বসে, কোনো লুকোচুরি ছাড়া, খোলামেলা মন নিয়ে কথা বললাম, জীবন, বাঁচা, হারানো আর ভবিষ্যৎ নিয়ে। ভাবি বললেন, তুই যদি একদিনও না থাকিস, আমি হয়তো আর কারো উপর বিশ্বাস করতে পারব না। আমি শুধু বললাম, আমি থাকব, যতদিন আপনি থাকতে চাইবেন। সেই মুহূর্তে পার্কের বাতাসে যেন একটা অদৃশ্য প্রতিজ্ঞার গন্ধ ভেসে বেড়াচ্ছিল। সেই পার্কে কাটানো মুহূর্তগুলো যেন আমাদের দুজনের জন্যই এক নতুন উপলব্ধির দরজা খুলে দিল। আমরা বুঝতে পারলাম, এই সম্পর্ক শুধু আকর্ষণ বা সহানুভূতির নয়, এটা অনেক গভীর, অনেক বেশি মানবিক। ভাবি বললেন, অধীপ, আমি প্রথমবার বুঝতে পারছি ভালোবাসা মানেই শুধু বয়সের হিসাব নয়। এটা হলো মনকে বুঝে ফেলার এক গভীর ক্ষমতা। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়েছিলাম, ভেবেছিলাম, যিনি এতদিন নিজেকে আড়ালে রেখেছেন, তিনি আজ এতটা স্পষ্ট হয়ে উঠলেন। সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম, এবার সময় এসেছে স্পষ্ট হওয়ার, সত্যিটা নিজের মতো করে বেছে নেওয়ার। আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি, আপনি কি সত্যিই চান আমরা একসঙ্গে থাকি, সব বাধা অগ্রাহ্য করে? ভাবি একটু চুপ করে রইলেন, তারপর মৃদু গলায় বললেন, আমি চাই, কিন্তু ভয় পাই। সমাজ, পরিবার, তোর ভবিষ্যৎ, সবকিছুর ভার যেন আমার কাঁধে এসে পড়ে। আমি তার হাত ধরলাম। বললাম, 3টে শব্দ বললেই সব উত্তর মেলে, আপনি চাইলে, আমি ভয় পাব না। ভাবির চোখে তখন জলের সাথে মিশে ছিল একরাশ সাহস, যেটা হয়তো ভালোবাসার সবচেয়ে খাঁটি প্রকাশ। পরদিন সকালে ভাবি আমার ঘরের দরজায় এসে দাঁড়ালেন। চোখে মুখে ছিল যেন এক অন্যরকম দিতা। বললেন, আজ থেকে আমি আর পালিয়ে বাঁচতে চাই না, অধীপ। আমি তো শুধু বিধবা নই, আমি একজন মানুষ, যার অনুভব আছে, যার অধিকার আছে ভালোবাসা পাওয়ার। আমি নিঃশব্দে তাকিয়ে রইলাম। সেই রিদিশা নয়, যাকে আমি এতদিন ধরে দেখেছি, এক সাহসী, আত্মবিশ্বাসী নারী, যে এখন নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে চায়। আমরা দুজনে জানতাম সামনে কঠিন সময় অপেক্ষা করছে। কিন্তু এই প্রথম আমরা দুজনই ভীত নেই, আমরা প্রস্তুত। তবে বাধা এল হঠাৎ করেই। মায়ের কাছে আমাদের সম্পর্কের আভাস পৌঁছায়। তিনি প্রথমে কিছু না বললেও রাতে ডেকে নিলেন আমাকে। কড়া গলায় বললেন, ও তোমার ভাবি, অধীপ।
এমন চিন্তা কিভাবে তোমার মাথায় আসে? আমি মাথা নিচু করে শুধু বললাম, মা, আমি কখনো ইচ্ছা করে কিছু করিনি। আমি শুধু তাকে ভালোবেসে ফেলেছি। মা চোখে জল এনে বললেন, তুই জানিস না এই সমাজ আমাদের কি চোখে দেখবে? তখন প্রথমবার আমার মনে হল, ভালোবাসা কখনো কখনো সবচেয়ে কঠিন পরীক্ষা নেয় আপন মানুষদের মাঝেই। আমি শুধু বললাম, আমি সব সামলাতে পারব যদি আপনি আমাদের পাশে থাকেন। উত্তরে মা কিছু বললেন না, শুধু চুপচাপ চলে গেলেন, কিন্তু তার নীরবতায় ভীষণ কাঁপছিল একটা পরিবারের ভীত। সেই রাতের পর মায়ের আচরণ একদম বদলে গেল। তিনি আর আমাদের সঙ্গে আগের মতো কথা বলতেন না, চোখাচোখিও এড়িয়ে চলতেন। বাড়ির ভেতরে একটা চাপা উত্তেজনা, একটা অজানা শঙ্কা ঘুরে বেড়াত। ভাবি সেটা বুঝতে পারলেও চুপচাপ থাকতেন, আমাদের কথা আর আগের মতো সহজে হতো না। একদিন আমি বললাম, ভাবি, আপনি পালিয়ে যাচ্ছেন না তো আবার? ভাবি একটা ম্লান হাসি দিয়ে বললেন, এইবার পালিয়ে গেলে আর নিজেকে ক্ষমা করতে পারব না, অধীপ। আমি অপেক্ষা করছি তোমার মায়ের চোখে একটুখানি সম্মতির ছায়া দেখার জন্য। ঠিক সেই সময় একদিন সন্ধ্যায় মা আমাকে ডেকে নিয়ে চুপচাপ একটা পুরনো অ্যালবাম খুলে দেখাতে লাগলেন, দাদার ছবি, আমাদের শৈশব, দাদাভাইয়ের বিয়ের ছবি। মা বললেন, তোর দাদার শেষ চিঠিতে লিখেছিল, রিদিশাকে আগলে রাখবি, ও যেন কখনো একা না হয়। আমি আজ বুঝি তুই সেটা নিজের মতো করেই রাখছিস। আমার চোখে জল চলে এলো। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, আমি চাইনি কিছু ভুল হোক মা, শুধু ওর পাশে থাকতে চেয়েছি। মা একটুখানি মাথা নাড়লেন। বললেন, আমি রাগ করেছিলাম সমাজের ভয়ে, কিন্তু ভালোবাসার সত্যিটা অস্বীকার করতে পারলাম না। সেই প্রথমবার আমরা অনুভব করলাম, ভালোবাসার পথ যত কঠিনই হোক, একটুখানি মমতা যদি পাশে থাকে, তবে সব ঝড়ও নরম হয়ে যেতে পারে। মায়ের সেই রাতে বলা কথাগুলো যেন আমাদের জীবনে নতুন এক আলো এনে দিল। দীর্ঘদিনের দ্বিধা, সমাজের ভয় আর আত্মীয়দের গ্লানির ওজন যেন একটু একটু করে হালকা হয়ে গেল। মা নিজে থেকে ভাবির সঙ্গে কথা বলা শুরু করলেন। একদিন সকালে দেখলাম মা ভাবির হাতে একটা নতুন শাড়ি দিলেন, যেটা আগে কখনো হয়নি। বললেন, পরে নিস, কাল তোর নতুন পথ শুরু হবে। ভাবির চোখে তখন আনন্দ আর বিস্ময়ের একসাথে খেলা। আমি তখন দূরে দাঁড়িয়ে দেখছিলাম, চোখে জল চলে এসেছিল, কারণ বুঝেছিলাম আমরা অবশেষে মেনে নেওয়া হয়েছি। পরদিন আমরা ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করলাম। বড় কোনো আয়োজন না হলেও ছোট্ট সংসারে যে আবেগ আর সত্যিকারের সম্পর্ক ছিল, তা ছিল অমূল্য। মায়ের আশীর্বাদ, কয়েকজন নিকট আত্মীয়ের উপস্থিতিতে আমি আর রিদিশা নতুনভাবে পথ চলা শুরু করলাম, দেওরভাবির গণ্ডি পেরিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের নতুন অধ্যায়ে। বিয়ের রাতে যখন আমরা দুজনে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাচ্ছিলাম, ভাবি মৃদু গলায় বললেন, তোর ভাই থাকলে খুশি হতো জানিস? কারণ ওরই বলা সেই কথাটাই আজ সত্যি হলো, তুই ওকে একা হতে দিস না। আমি ভাবিকে জড়িয়ে ধরে বললাম, তোমার একাকিত্ব এখন আমার দায়িত্ব নয়, আমার ভালোবাসা। বিয়ের পর আমাদের জীবন বদলে গেল ঠিকই, কিন্তু তা হঠাৎ করে নয়, ধীরে ধীরে, ধাপে ধাপে। সমাজের অনেক চোখ এখনও বাঁকা হয়ে তাকায়, কিছু আত্মীয় এখনও দূরে থাকে, কিন্তু আমরা জানতাম, ভালোবাসা মানেই সবার মন জেতা নয়, বরং যার পাশে থাকতে চাও, তার হাত শক্ত করে ধরে রাখা। রিদিশা এখন আর ভাবি নয়, সে এখন আমার হৃদি, আমার জীবনসঙ্গিনী। আর আমি তার জীবনের সেই মানুষ, যে তাকে একাকিত্ব থেকে ভালোবাসায় পৌঁছে দিয়েছে। মা এখন আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ। মাঝে মাঝেই বলেন, তোমাদের দেখে মনে হয়, ভালোবাসা যদি সত্যি হয়, তবে সম্পর্কের নাম বদলাতে হয় না, মানুষ বদলালেই হয়। রিদি এখন একটা ছোট অনলাইন হ্যান্ডিক্রাফটের ব্যবসা শুরু করেছে, আর আমি পড়াশোনার পাশাপাশি ওর পাশে থাকি, ঠিক যেমন ও আমার পাশে থেকেছে সবসময়। আমরা একসাথে ছাদে দাঁড়িয়ে সেই পুরনো আকাশটার দিকেই তাকাই, কিন্তু এখন আর কষ্ট নয়, ওখানে ভেসে বেড়ায় স্বপ্ন। শেষে একটা কথা, এই গল্পটা শেষ হলেও আমাদের জীবনের গল্প চলতে থাকবে। প্রতিটা সম্পর্কই সমাজের নিয়মে নয়, হৃদয়ের নিয়মে বাধা পড়ে। আর ভালোবাসা যখন সাহস পায়, তখন বিধবা ভাবিও হতে পারে জীবনের বউ, আদরের, দায়িত্বের, শ্রদ্ধার আর ভালোবাসার।